যারা কলকাতায় বসে ডাইনিং টেবিলে বসে আমার ভিডিওটি দেখছেন তারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না যে এই দাঁতন বিধানসভা কতটা পিছিয়ে রয়েছে। 2019 সাল থেকে এই দাঁতন বিধানসভা ভোট দিচ্ছে বিজেপিকে। তার জন্য কি পেয়েছে দাঁতন বিধানসভা? মার্ডার পেয়েছে। রাস্তা দিয়ে এলে গ্রামের লাইট নেই, সন্ধ্যাবেলা লাইট নেই, এখানে জলের ব্যবস্থা নেই, আর কোন রকম যে আধুনিক সুযোগ সুবিধা কিছু নেই। সৌরভ গাঙ্গুলি 1 টাকা দিয়ে ব্যবসা করবে, কিন্তু আপনি এই দাঁতনের মতো জায়গায় অলরেডি প্লট কিনে বসে রয়েছেন যে আমি এখানে শিল্প করব এই উদ্দেশ্যে। এই কথা কিন্তু সাধারণ মানুষ জানতেই পারেনি। হচ্ছে কি মমতা ব্যানার্জি কি সত্যিকারে কি আগ্রহী শিল্প করার জন্য এখানে পশ্চিমবঙ্গে? এই ইউনিক আইডিয়া কোত্থেকে আসে উনি, আর কোন ইউনিভার্সিটিতে উনি এইসব জিনিস পড়েছেন? ইন্ডাস্ট্রিয়াল মানে আপনি বলছেন জগদীশ চন্দ্র বসুকে হার মানাতে পারেন? অবশ্যই। তৃণমূল কংগ্রেসের দিক থেকে কোনো অফার? যে আপনি তৃণমূলে আসুন, আপনার একটা বড় পদ। নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে আমি পরিচয় করাবো আপনাদের দাঁতনের প্রার্থী অজিত জানা স্যারের সাথে। আজকে সত্যি আমার দেরি হয়ে গেছে। আমি যে জায়গায় রয়েছি এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভা, যেখানকার প্রার্থী হয়েছেন আপনি যথেষ্ট নোন একজন ফেস। আমি মানুষের সাথে আপনার একবার পরিচয় করাবো। যথেষ্ট বড় শিল্পপতি, এবং বলতেই পারেন আপনারা যে এইরকম একটা গ্রামে এসে প্রার্থী হওয়া, আপনি তো RSSও করতেন, মানে এমনটা জানা যায়। এইরকম একটা গ্রাম, এইরকম শব্দটি আমি এই কারণেই ব্যবহার করছি কারণ যারা কলকাতায় বসে ডাইনিং টেবিলে বসে আমার ভিডিওটি দেখছেন তারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না যে এই দাঁতন বিধানসভা কতটা পিছিয়ে রয়েছে। কেন পিছিয়ে রয়েছে, কেন ডিপ্রাইভড হয়েছে, আমি সেটাও জানিয়ে দিই আপনাদেরকে। কারণ বিজেপিকে ভোট দেওয়ার জন্য 2019 সালে, আমি একটুখানি আমার দর্শকদেরকে জানিয়ে দিই, 2019 সাল থেকে এই দাঁতন বিধানসভা ভোট দিচ্ছে বিজেপিকে। তার জন্য কি পেয়েছে দাঁতন বিধানসভা? মার্ডার পেয়েছে। এখানকার অ্যাক্টিভ বিজেপি কর্মীকে খুন করা হয়, এখান থেকে বেশ কিছু ঘটনা ঘটে। 2021 সালে মাত্র 623 ভোটে বিজেপি এখান থেকে হেরে যায়, তৃণমূল কংগ্রেস জেতার পরের ফল এই দাঁতন বিধানসভা আজ পর্যন্ত ভুগছে। আমি নিজে আজকে লেট হয়ে গেল, আর এটা আমার নিজের ব্যক্তিগতভাবে লজ্জা লাগছে যে কেন আমি এত লেটে এরকম জায়গায় এলাম যেখানকার রাস্তাঘাট, লাইট, মানুষের পরিস্থিতি দেখলে আপনাদের চোখে জল চলে আসবে। সেই জায়গার প্রার্থী হয়েছেন উন্নত ব্যবসাদার, যিনি এখানে থাকতেন না। আপনি তো মানে আলিশান ব্যাপার, আপনি তো আসামে থাকতেন, ওখানে বড় ব্যবসা রয়েছে আপনার, স্টক মার্কেটের মাস্টার মাইন্ড আপনারা বলতে পারেন। মানে এই রাজনীতির মতো কাদায় আসার কোনো প্রয়োজন ছিল না। তাহলে আপনি কেন এই কাদায় এসেছেন? এই মানুষের জন্য, মানে কি বিষয়? আমার 6টি শিল্প প্রতিষ্ঠান আছে নর্থ ইস্টের 6টি রাজ্যে, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা আর মণিপুর। সেখানে 6টি আমার আছে, প্রায় 3000 মতো লোক কাজ করে। তার মধ্যে 200 থেকে 250 কর্মী, যেটা বাংলার কর্মী, যারা পরিযায়ী সময় অন্য জায়গায় গেছে, সেখানে আমার ওখানেও কাজ করছে। আমি সত্যি, তুমি যেটা বলেছো, আমি একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারতাম ওখানে, কলকাতা, দিল্লি, বোম্বে থেকে, আর যে সমস্ত আজকে আধুনিক সুযোগ সুবিধা সেটাও পেতে পারতাম। কিন্তু আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক, সমাজসেবা করা আমার একটা জন্ম, মানে একটা শরীরের মনের মধ্যে আমাদের গেঁথে গেছে। আর আমাদের শেখানো হয়েছে যে কেবল এই শরীর মন, যেটা কেবল নিজের জন্য নয়। বিবেকানন্দ নিশ্চয়ই বাণীটা পড়ে তুমি জানো যে তোমার যে জন্ম কেবলমাত্র একটা খাওয়া পড়া মনুষ্য হিসেবে সন্তান উৎপাদন করা, অর্থ করা, এটা তো নয়। তুমি যখন জন্মেছো কিছুটা করে যাও, এটা দাগ রেখে যাও, কিছু করো, সমাজের জন্য কিছু করো। তো আমরা যদি না করি তারা কারা করবে? এই সমাজের উন্নতিটা হবে কি করে তাহলে? সেই জন্য সমাজের উন্নতি করার জন্য, বা আমি যখন এখানে আসি, মাঝে মধ্যে যখন আমি এখানে আসতাম কাজে ফাঁকে ফাঁকে, তখন দেখতাম যে কত দরিদ্রতা এখানে মানুষের মধ্যে, কাজের স্কোপ নেই। যে আজকে যে একটা বাড়ির, কৃষক বাড়ির ছেলে বা মেয়ে, সে আজ কৃষিকাজ করতে পারে না, কারণ ও কলেজ পাস করেছে, সে গ্র্যাজুয়েট হয়েছে, তো সে কৃষিকাজ তো শেখেনি। তো তাকে এটা অর্থনীতি যদি স্বনির্ভর হতে হয়, তার ঘর যদি চালাতে হয়, তাকে একটা কিছু চাকরি বাকরি করতে হবে। তো চাকরির সুযোগটা কোথায়?
তখন আমার মাথায় এলো যে এখানে কিছু একটা আমরা কাজ করতে পারি। আর একক প্রচেষ্টা যেটি আমি একটা ঠিক করেছি এখানে কারখানা তৈরি করব। আর যদি আমি সরকারে আসি বা যদি আমার দল আমার পার্টি যদি সরকারে আসে, তাহলে এই কাজটা আরও সহজ হবে। আমরা এই ছেলে মেয়েদের যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যাচ্ছে, তাদেরকে এখানে নিজের জায়গা থেকে একটা কলকারখানার মাধ্যমে কিছু কাজ দিতে পারে। আর বিশেষ করে আমার যে এলাকাটা আছে, এটা হচ্ছে কৃষি নির্ভর এলাকা আছে। এই কৃষি নির্ভর হওয়ার ফলে কৃষি জাতীয় যে দ্রব্য আছে, মানে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি খুব স্কোপ আছে এখানে। এটা বাদাম চাষ খুব হয়, তো ওটা এক্সট্রাকশন করে বাদামে অয়েল বের করতে পারি আমরা। ধানের বড় একটা মিল হতে পারে এখানে, একটা তার উচিত মূল্য পেতে পারবে সবাই কৃষকরা। আর মাছের খুব একটা বড় স্কোপ আছে, প্রতিটি বাড়িতে 2-3 করে পুকুর আছে। দেখুন, তার মানে আপনারা এখান থেকে বুঝতে পারছেন যে আপনার মাইন্ডে কিন্তু কন্টিনিউ এসে কথা বলছি, বিজনেস চলছে কন্টিনিউ। আপনি শিল্পর কথা বলে যাচ্ছেন যে এই স্কোপ রয়েছে, ওই স্কোপ রয়েছে। স্কোপ তো তখন আসবে যখন সাধারণ লোক আপনাকে ভোট দেবে। এমনিতে বিজেপিকে ভোট দিয়ে তারা ভুক্তভোগী, আপনি প্রোটেকশন দিতে পারবেন, তারপর তো বিজনেসটা আমরা দেখব। এবারে আমরা পশ্চিমবঙ্গ রাজনীতিতে একবারে নিশ্চিতভাবে শাসন ক্ষমতা আসছি, এটা তুমি লিখে নাও। 4 তারিখে 4 মে যে ফল প্রকাশ হবে টিভির পর্দায়, তুমিও দেখবে আর আমিও দেখব। তরতরি করে কীরকম ভারতীয় জনতা পার্টির বিধায়কদের সংখ্যা বাড়ছে সেটা তুমি দেখতে পাবে। আমি যেটা অনুমান করছি আজকের দিনে 180 থেকে 200-র মধ্যে ভারতীয় জনতা পার্টি সিট পাবে। আর এখানকার মানুষজন আপনার সান্নিধ্যে ব্যবসা পাবে। আপনি ল্যান্ড কিছু কিনে রেখেছেন শিল্পর জন্য, এমনটা জানা গেছিল, একটু দর্শকদের জানান। আমি একটি জমি বাইনানামা হয়ে রেখেছি। তার কারণ হচ্ছে কি, ভোটটা হয়ে যাওয়ার পরে আর আমার প্রার্থী ঘোষণা হওয়ার পরে আমি আর সময় পাইনি ওটা রেজিস্ট্রেশন করার জন্য। যাদের কাছ থেকে আমি কিনে বাইনানামা করে রেখেছি, প্লটই কিনে নিয়েছেন আপনি ব্যবসা করবেন বলে। হ্যাঁ অলরেডি এখন অফিস করে ওটাকে কি করে কাজটা করবো সেটা অলরেডি কেনা হয়ে গেছে আমার। আরও জমিটি একটু লাগবে, তো সেটাই পরে কিনে নেবো। অলরেডি আমার স্টার্ট হয়ে গেছে, আমার অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেছে, সেটা এবারে পরে করবো। আর এতেও আমার ছেলেরাই ইনভলভ থাকবে, ছেলেরাই করবে, বাকি লোকজন করবে এখানে। আমি কিন্তু এখন পুরোপুরি রাজনীতিতে অভ্যস্ত হয়েছি, রাজনীতি করবো এখন। সামনে যদি 5টা বছর যেটা বিদায় হয়ে গেলো, তার তো সে ব্যবসা করতে পারবো না, তারপর তো জনসেবা করতে হবে। তো সেবার মিনিমাম যে পরিষেবা সেটাকে দিতে হবে আমাকে, সেই জন্য আমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। কারণ গত 50 বছরে বিশেষ করে এই এলাকাতে কোনো উন্নতি নামক কোনো জিনিস হয়ে ওঠেনি। না রাস্তাঘাট, না জলের ব্যবস্থা, না নিকাশি ব্যবস্থা, না চাষের কোনো উন্নতি। এই সমস্ত আমাদের উই হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য জিরো, একদম গ্রাউন্ড লেভেল থেকে চালু করতে হবে। তার জন্য অনেক পরিশ্রম করতে হবে, সেই জন্য আমি পুরোপুরি থাকবো। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও চলবে, আবার ছেলেরা দেখবে, লোকজন দেখবে। ব্যবসা তো আমার একটা শরীরের অঙ্গ হয়ে গেছে, একদম পালসে রয়েছে, সেরও ব্যবসাকে ছাড়তে। দেখুন, আমি এতক্ষণ ধরে আপনার কথা শুনছিলাম, আমার মাইন্ডে আমার শুধু একটাই কথা ঘুরছে যে এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ইনি এক তো টাটাকে তাড়িয়েছেন, শালবনি থেকে শুরু করে বিভিন্ন ব্যবসার কথা, স্পেন পর্যন্ত ছুটে চলে গেলেন। সৌরভ গাঙ্গুলি 1 টাকা দিয়ে ব্যবসা করবে, কিন্তু আপনি এই দাঁতনের মতো জায়গায় অলরেডি প্লট কিনে বসে রয়েছেন যে আমি এখানে শিল্প করবো এই উদ্দেশ্যে। এই কথা কিন্তু সাধারণ মানুষ জানতেই পারেনি, অথচ মমতা ব্যানার্জি স্পেনে ঘুরছেন ওয়াও মোমোকে নিয়ে, সেটা মানুষ জানছে। তো এটা কি, আমি সত্যি অবাক যে এরকম একজন ফিট মানুষ যিনি ব্যবসাকে নিয়ে ভাবছেন, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি 1 টাকা দিয়ে সৌরভ গাঙ্গুলিকে জায়গা দিচ্ছেন কিন্তু কিছুই হচ্ছে না। এই বিষয়টা একটু দর্শকদের। দুটো জিনিস আছে। একটা হচ্ছে কি, মমতা ব্যানার্জি কি সত্যিকারে কি আগ্রহী শিল্প করার জন্য এখানে পশ্চিমবঙ্গে? কারণ আগ্রহী নন, টাটাকে চালিয়েছেন উনি। তারপরে ওনার জমানায় ওনার এই 15 বছরে যে ওনার টেনিওর আছে, টেনিওরে আমি যে আগে বলেছি 6668টি শিল্প প্রতিষ্ঠান চলে গেছে, চলে গেছে। তো ওনার কাছে শিল্প কি জানো তো তুমি? চপ শিল্প, মুড়ি ঘুগনি শিল্প। উনি ওটাই ভাবতেন, ওর বাইরে বেরোতেই পারছেন না, কারণ শিল্প জানেন না তো। ওনার শিল্প সব যে পরিকল্পনা যেটা আছে সেটা উনি জানেন না। শিল্প যে একটা মানুষের কত গতি প্রগতিকে বদলি করে দিতে পারে, অর্থনৈতিক উন্নতি আনতে পারে, জিডিপিতে বিকাশ করতে পারে, সেটা ওনার পরিকল্পনা নেই তো। সেজন্য উনি বলে চপ শিল্প বলেন, মুড়ি ঘুগনি শিল্প বলেন, আরো কিছু কাশফুল দিয়ে বালিশ করতে পারি। সেটা এই আইডিয়া, ওনার যে এই ইউনিক আইডিয়া কোথেকে আসে, উনি আর কোন ইউনিভার্সিটিতে উনি এইসব জিনিস পড়েছেন, ইন্ডাস্ট্রিয়াল। আপনি বলছেন জগদীশ চন্দ্র বসুকে হার মানাতে পারেন? অবশ্যই।
ওরা সেরকম কল্পনা নেই। আমরা হচ্ছে কি সাধারণত শিল্প যারা করি আমরা, আমাদের মাথার মধ্যে সবসময় ভাবে যে এই এটা শিল্প করলাম আর এটা শিল্প কি করতে পারি। তো সঙ্গে সঙ্গে আমাদের এটা চলতে থাকে 24 ঘন্টা। আমরা আমাদের জন্য শিল্প মানে ওই 9টার সময় অফিসে গেলাম, 5টার সময় বেরিয়ে এলাম তা নয়। উই আর দ্য রাউন্ড দ্য ক্লক ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমাদের মাথায় আমি ট্রাভেলিং করছি, মাথায় ঘুরছি কী করতে পারি। এই যে এখানে শিল্প, আমি এখানে জমি কিনেছি যে করবো, যেটা বললাম আমি সেটা করতে গেলাম, আমি দেখলাম এখানে যে এখানে এই পরিবেশে কি জিনিসটা পেতে হতে পারে আর কোনটা দরকার। শিল্প করতে গেলে 2-3 জিনিস আছে তোমার। একটা যে র মেটেরিয়ালস কাছে হতে হবে, ফিনিশ প্রোডাক্ট তোমাকে এখানে বিক্রির ব্যবস্থা হতে পারবে, লেবার তোমার অ্যাভেলেবিলিটি হতে পারে, আর মূলধন থাকতে হবে। এই 3-4টি জিনিস তোমার চাই। তো এখানে লেবার অ্যাভেলেবেল, র মেটেরিয়ালস অ্যাভেলেবেল, হ্যাঁ। আজ খালি একটা শিল্পের পরিবেশ নেই, সে পরিবেশটা আমরা তৈরি করব। পরিবেশ তৈরি করলে তো শিল্প আসবেই। সেই জন্য একটা শিল্পাঞ্চল, জমি অ্যাকোয়ার করে শিল্পাঞ্চল করলে অটোমেটিক শিল্প এখানে আসবে। শিল্পের জন্য বেশি কিছু প্রয়াস করতে হবে না, খালি একটা পরিবেশ দাও। আমি ছোট্ট তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। আজকে বিজেপি উত্তরপ্রদেশ দেখো কত ইনভেস্টমেন্ট হয়েছে। আজকে তুমি মহারাষ্ট্র দেখো, আজকে তুমি মধ্যপ্রদেশ দেখো, তুমি আসাম দেখো, পাশের রাজ্য আসাম দেখো না, আসামে কত আপনার ইনভেস্টমেন্ট হয়েছে, এই রিলেটেড কত ইন্ডাস্ট্রি শুরু হয়েছে। উনি হেমন্তজি বিশ্ব শর্মা তো আমাদের খুব পরিচিত। তো যেহেতু আমি আসামে বিজনেস করেছি, আমাদের খুব পরিচিত। আর যেহেতু বিজেপির সঙ্গে আছেন, সিএম এর আপনি পান, মানে বিজনেসম্যানদেরকে কেমন এনভায়রনমেন্ট দেন একটু আসামের কথা। আমি দুটো কথা বলবো, হেমন্ত বিশ্ব শর্মা আর মানিক সাহা। আমার একটা সমস্যা হচ্ছে, আমি যখন ত্রিপুরাতে ইন্ডাস্ট্রি করতে গেলাম, একটু সমস্যা হচ্ছিল সরকারি, একটু মানে ওখানে যে দেরি হচ্ছিল আর কি। তো আমি ওখানে মানিক সাহার সাথে দেখা করতে গেলাম, মানিক ওর সাথে দেখা করতে গেলাম। মানিকদা, আমি ওখানে ইন্ডাস্ট্রি শুরু করেছি, আমার এই সমস্যা আছে। তুমি বিশ্বাস করবে না, উনি সেটা সেই দিনই ক্লিয়ার করলেন। আর ওনার যে নিজের সচিব যে ছিল, যে পিএ ছিল, সন্ধ্যাবেলা ফোন করে আমার বললো যে জানাবো আপনার ওই কাজটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আর আমি 10 মাসের মধ্যে ওখানে প্রোডাকশন নিয়ে গেলাম, উইদিন 10 মান্থস। আর ওখানে আমার আজকে 200 কোটি টাকার ইনভেস্টমেন্ট, আর আমি ওখানে আরো 300 কোটি টাকা ইনভেস্টমেন্ট। কোথায় আপনি কি ছেড়ে এখানে রাজনীতিতে আপনি চলে এসেছেন, এই গ্রামের লোক। 300 কোটি টাকা ইনভেস্ট করার জন্য আরো একটা আমার ছেলেপেরা প্ল্যানিং করছে, ওখানে 500 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে ওখানে। তো সেই জন্য তুমি চিন্তা করতে পারো, এখানে আমার পুরোপুরি আমি যেখানে এসেছি, এই গ্রামের জন্য কিছু করার জন্য এসেছি। যেহেতু আমার একটা জন্মস্থান, এখানে একটা আমার নারী টান আছে, সেই জন্য এখানে কিছু করার জন্য আসছে। আর কিছু করতে গেলে এইখানকার ছেলেপেরা একটু কাজ টাজ পাবে, এটাই। আমি আপনাদেরকে এটা না বলে থাকতে পারলাম না। এই যে আমি এখন ভিডিওটি শ্যুট করছি, এখন প্রায় 9 করে রাত্রি 1টা বাজে, প্রায় 12টা 15। মানে এবার ধরুন এই ভিডিওটি কমপ্লিট হতে হতে আমাদের সমস্তটা কমপ্লিট করতে 1টা হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সকাল থেকে প্রচার করছেন। সকাল 7টায় বেরিয়ে গেছিল ওখান থেকে। 7টায় বেরিয়েছেন, আসার পর এখন আপনি আমার সাথে এত কথা বলছেন, এত কিছু জানাচ্ছেন, এত বিজনেস প্ল্যান দিচ্ছেন, কি করবেন রাজ্যের জন্য, গ্রামের মানুষের জন্য। এক ফোঁটা ওই আমাদের ভাষায় বলা হয় আলাতনি লাগে না আপনার? লেজিনেস আসে না? মানে এটা কোথায় ফেসে গেলাম, কোথায় ছিলাম আলিসান? না না না, আমাদের গুরু কে হচ্ছে নরেন্দ্র মোদী। উনি কি বলছেন, কতক্ষণ ঘুমান উনি? আমাদের 3-4 ঘন্টা ঘুমান। আমি তো একদিন ওই তোমাদের ইউটিউবার এসেছিল, আমার ওই পডকাস্ট হচ্ছিল, একই দিনে 3টে পডকাস্ট হয়েছে আমার। তো সকাল 5টায় শেষ হলো। বিরক্ত লাগে না? না না, একদম নেই, একদম নেই। তুমি পডকাস্টগুলো দেখবে, তার মধ্যে কোনো বিরক্তর ভাব আছে কিনা দেখবে। আমি 5টার সময় ঘুমোলাম, আর 6টায় উঠে গেলাম, স্নান টান করে 7টা পুজো টুজো করে, যোগা টোগা করে, পুজো টুজো করে, আর 7টায় বেরিয়ে গেছি আমি এখন। কারণ আর সময় নেই বলে এখন বেশি গ্রামে ঘুরতে হবে। আমার একটা ইচ্ছা আছে কি, আমার এই 271টি গ্রাম আছে, মানে বুথ আছে। আমি চাইছি যে কোনো আমার গ্রামের ভোটারে বলতে না পারে প্রার্থী আমার গ্রামে আসেনি। আমি প্রতিটা বাড়িতে তো যেতে পারবো না। এখনো কতগুলো টাচ করেছেন? আমার এখন 250টা হয়ে গেছে। 250? হ্যাঁ, 250টি গ্রাম চলে গেছি। আরো আমি ভাবছি যে আরো 8-10টি গ্রামে আমি যেতে পারবো এই কয়দিনের মধ্যে, আর এই 1-2 দিনের মধ্যে। মানে এত এনার্জি কোথায় থেকে আসে আমি জানি না। গড নোজ, এটা ভগবানের কৃপা বলতে পারো। আমি 70+ নাও। আমি ওটাই বলছিলাম যে এত মানে ফিটেস্ট ক্যান্ডিডেট আমার দেখা, মানে এখনো এক ফোঁটা আলাতনি নেই, কন্টিনিউ বলে যাচ্ছেন যে এটা ওটা। আচ্ছা, তোমাকে আরেকটা বলি বিষয়, আমার যে বিষয় হতো সেটা হচ্ছে, আই এম দ্য অনলি ক্যান্ডিডেট যিনি ইমার্জেন্সি 112 দিন জেলে ছিলাম। আর এইটা তো আপনি প্লিজ দর্শকদেরকে জানান কেন, মানে কি বলুন। 1975 সালে তখন একটি ইন্দিরা গান্ধী যখন এলাহাবাদ থেকে সিট থেকে কনটেস্ট করেছিলেন, তখন উনি একটু ধাঁধলি করেছিলেন। সেই তখন ওনার অপোজিটে যে ছিলেন রাজনারায়ণ বসু, সেটা উনি ওনার এগেনস্টে কেস করেছিলেন। কেসে উনি হেরে যান,
ইন্দিরা গান্ধী হেরে যান। এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় যে তুমি আর তোমার সদস্য থাকবে না। তো উনি কি করলেন, উনি ওই পদত্যাগ তো করলেন না, উল্টে ইমার্জেন্সি ঘোষণা করলেন। ওনার পদত্যাগ ওই ওনার প্রধানমন্ত্রী যদি থাকতে পারেন সেই জন্য ওটা উনি ইমার্জেন্সি লাগিয়ে দিলেন। হাইলাইটেড। হ্যাঁ, সেটা তুমি নিশ্চয়ই জানো, তোমার তো জন্ম হয়নি। আমি তখন আমরা যখন কলেজে পড়তাম তখন জনসংঘর্ষ সমিতি নাম দিয়ে আমরা একটা আন্দোলন শুরু করলাম যে ইমার্জেন্সি দরকার নেই, তুমি ব্যক্তিগতভাবে ইমার্জেন্সি এখানে লাগিয়েছো। এটা ভারতবর্ষে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, অন্তর্দ্বন্দ্ব শুরু হয়নি, কোনো গৃহযুদ্ধ শুরু হয়নি, বা এমন কোনো পরিস্থিতি হয়নি, বা বাইরে কোনো শত্রু আক্রমণ করেনি যে তুমি ইমার্জেন্সি লাগিয়েছো, ইমার্জেন্সি ওঠাও। কিন্তু ওঠাচ্ছেও না। তারপরে আমরা কি করলাম না, সত্যাগ্রহ শুরু করলাম। সারা ভারতবর্ষ থেকে আমরা বিভিন্ন জায়গাতে করলাম। আমরা এই মেদিনীপুর জেলাতে 125 জন ছিলাম, যারা আমরা মেদিনীপুর সেন্ট্রাল জেলে ছিলাম। আমি তখন ঝাড়গ্রাম রাজ কলেজের ছাত্র। আচ্ছা। ওখান থেকে আমি ফার্স্ট ইয়ারে, আমি বোধহয় তখন সেকেন্ড ইয়ার ছাত্র। তো সেকেন্ড ইয়ার ছাত্র বিকমের। আমি ওই তখন আমি সত্যাগ্রহ করলাম, আমাকে অ্যারেস্ট করলো। আর অ্যারেস্ট করার পরে আমাকে একবার কোমরে দড়ি বেঁধে নিয়ে এসেছিল পরীক্ষা দিতে ওই কলেজে। কি অভিজ্ঞতা! অবশ্য সেই সময় আমার ওটা ক্লিয়ার হয়নি, কারণ কি 3-4 মাস থাকার ফলে আমার ওটা ওই সময় যে স্টাডি পিরিয়ডটা ছিল না। পরে আমি একটা কম্পার্টমেন্টে পাই, পরে আমার ক্লিয়ার হয়, 79-এ ক্লিয়ার হয়। আপনি তো ইয়াং থেকেই ডিক্টেটরশিপের বিরুদ্ধে একদম প্রতিবাদী। তখন থেকে এটা আমার কপাল যে আমি আপনার সামনে বসে রয়েছি। আমি এমার্জেন্সির অনেক গল্প শুনেছি, কিন্তু আপনি তো স্বয়ং, মানে আপনি আই এম দ্য অনলি ক্যান্ডিডেট যে 293টি কেন্দ্রের মধ্যে কাউকে পাবে না যে এরকম জেলে গেছি। এক্স্যাক্টলি, মানে এটা হিউজ অভিজ্ঞতা, এটা আমার কপাল। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটা কথা জানাই স্যার, এই দাঁতন বিধানসভার লোকজন, আমি তো নিজেই রাস্তা দিয়ে এলাম, অবস্থা খুবই খারাপ। ইনফ্যাক্ট রাস্তাঘাটে লাইট পর্যন্ত নেই, রাস্তার পরিস্থিতি ভীষণ খারাপ। তো সেখানে দাঁতনের লোকজন শোনা যায় যে উড়িষ্যার মানুষের ওপর ডিপেন্ডেন্ট, মানে এই রাজ্যতেই নেই, সে চলে গেছে অন্য রাজ্যের ওপর ডিপেন্ডেন্ট। তো এবার আপনি কি করে সেই মানুষদেরকে আবার বাংলামুখী ফিরিয়ে আনবেন, পশ্চিমবঙ্গের দিকে ফিরিয়ে আনবেন? তারা তো পুরোপুরি উড়িষ্যার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে যে না, আমার ট্রিটমেন্ট ওখানে হবে, আমার গ্রামীণ হসপিটাল ঠিক নেই, আমি ওইখানে চলে যাব। এখানে তো মানুষ অসুস্থ হতে ভয় পায়, হসপিটাল যেতে পর্যন্ত ভয় পায় যে ভাই যাবো কোথায়, ট্রিটমেন্টই তো নেই, যাতে আমরা অসুস্থই না হই, এমনটাও শোনা যায়। তো এই ব্যাপারে আচ্ছা, ডিপেন্ডেন্ট কেন বলো তো? তার মানে সে যে সুবিধাটা অন্য রাজ্যে পাচ্ছে সেই সুবিধাটা আমাদের রাজ্যে নেই। যেমন ধানের এমএসপি যেটা আছে সেটা আমাদের এই রাজ্যে 2600, 2700, 2800 টাকা, একদম পাশের রাজ্য। এখানে আমার 3 থেকে 4 কিলোমিটার দূরে 3150 টাকা। তো ওই ধানটা এখানে কেন বিক্রি করতে যাবে? তো ডেফিনেটলি সে উড়িষ্যা বিক্রি করবে। তো উড়িষ্যা বিক্রি করলে তার কুইন্টাল প্রতি 400-500 টাকা পায়, এটা চাষির পক্ষে বিরাট বড় একটা পাওনা। তো একটা বিষয় আছে। স্বাস্থ্য অবস্থা এমনভাবে ভেঙে পড়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। হাসপাতাল আছে তো ওষুধ নেই, রোগী তোমার আধুনিক কোনো সরঞ্জাম নেই, ট্রেন্ড নার্স নেই, আর অভিজ্ঞ ডাক্তার নেই। এই যদি অবস্থা হয়, কোন রোগী সে যে স্তরেরই হোক না কেন, সে কী দেখাতে যাবে? মানে রোগী তো চিকিৎসা পাবে না। তো স্বাভাবিকভাবেই সেটা কষ্ট হলেও, একটা দুটো লোক সঙ্গে নিয়ে গেলেও বাইরের রাজ্যে, পাশের রাজ্যে উড়িষ্যাতে গিয়ে ট্রিটমেন্ট করা, মানে ট্রিটমেন্টটা কমসে কম পায় ওখানে। তো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, অর্থনীতি ব্যবস্থা ভেঙে পড়েছে। তো এই জন্য লোক ওখানে পাশের রাজ্যের সঙ্গে ডিপেন্ডেবল হয়ে গেছে। আপনি ফিরিয়ে আনতে পারবেন? অবশ্যই ফিরিয়ে আনতে পারবো। তার কারণ হচ্ছে কি, হাসপাতালে তো বিল্ডিং আছে, হোয়াইট হাউস করা হয়, মানে ওই গেলে মনে হয় যে ভুতুরে বাড়ি, হাসপাতালে ভুতুরে বাড়ি। তার মেঝেগুলো ফেটে চৌচির হয়ে গেছে। হাসপাতালে রোগী এন্টার করলে একটা ফিল হবে যে আমি একটা জায়গায় এসেছি, আমার রোগ সেরে যাবে। এটা মেন্টাল একটা চাপে পড়ে যায় যে আরে আমি তো এখানে অসুস্থ হয়ে যাব। সেই জন্য এখানে সেটাকে যদি আমরা একটা চেঞ্জ করে পারি, ভালো করে হোয়াইট হাউস করলাম, ভালো করে ড্রেসিং টেবিল থাকলো, সাদা ঝপঝপে চাদর থাকলো ওই বেডের উপরে। তো এই যদি পরিবেশটা করে তুলতে পারি, তো রোগী ঢোকার সময় দেখবে যে একটা পরিবেশ, ভালো সুন্দর পরিবেশ পাচ্ছে। আমি বুঝেছি। আপনি যেমন সমাজমূলক কাজও করছেন, আপনি ভালো ব্যবসাদার, এমনকি দাঁতনের মানুষের মধ্যে আপনার জন্য বেশ প্রেম রয়েছে বলতে পারি, মানে আপনার এতটা স্বচ্ছ ফেস, ভাবমূর্তি রয়েছে। তো তৃণমূল কংগ্রেসের দিক থেকে অফার আসেনি কোনোদিন? স্বচ্ছ ভাবমূর্তি কেন আসছে সেটা একটু বুঝে বলি তোমাকে। যেখানে যেখানে রাস্তা নেই, আমি নিজস্ব পয়সা দিয়ে মোরাম ফেলেছি, বৃষ্টির সময় লোক যাতে হাঁটতে পারে। ইটের গুঁড়ো ফেলেছি যাতে গাড়িটা, ওই টোটোটা যেতে পারে। মন্দির ভেঙে গেছে আর মানুষকে পুজো করতে পারছে না, মন্দিরে একটু রক্ষণাবেক্ষণের কাজ করেছি, একটু রিপেয়ারের কাজ করেছি। ওখানে মন্দির নতুন তৈরি হচ্ছে, সেখানে কিছু অর্থ সাহায্য দিয়ে করেছি। যারা রোগী, এই এলাকায় যারা রোগী আছেন, খুব গরিব এখানকার পরিবেশ, দরিদ্রতা খুব আছে, এখানে দারিদ্রতা আছে। তো
তো হার্টের পেশেন্ট হচ্ছে, তাকে পয়সা করতে পাবে, তার কিডনির প্রবলেম হয়ে গেছে। তো এই ধরনের কিছু কিছু অর্থ সাহায্য আমি একটা ভালো একটা অর্থ সাহায্য দিয়ে তাদেরকে করি। এর ফলে কিছু মানুষের মনে একটা ধারণা আসছে যে এই লোকটা ধান্দাবাজ নয়, সেবা করে। সেবা করে। আচ্ছা, আমার যে আমি যদি চলে যাই বা জিতে যাই, এই কাজগুলো তো করা দরকার কি, যেটা তো পয়সা খরচা হচ্ছে। তো আমি যদি এমএলএ হয়, আমার ইন্টেনশন থাকে, যদি আর যদি আমার খালি কিছু ধান্দা যদি থাকে, তাহলে এগুলো করতে দরকার ছিল না। এগুলো তো আমি টিকিট না পাওয়ার আগেই করেছি। তো সুতরাং এটা টিকিট যে পাবো, বাট আমার যে পার্টি আমার টিকিট দেবে তার তো কোনো নিশ্চয়তা ছিল না। গতবার 21-এ আমি তো এর সম্ভাবনা ছিল টিকিট পাওয়ার, কিন্তু পার্টি দেয়নি। তখনও পার্টি কাজ করেছে, পার্টি নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছে। পার্টি আমাকে অন্য কাজ দিয়েছে, আমার রাজ্য লেভেলে। তৃণমূল কংগ্রেসের দিক থেকে কোনো অফার কিছু? হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন করেছো। দেখো, আমরা যারা সঙ্গে স্বয়ংসেবক না, আমরা একটা মিশন নিয়ে কাজ করি। আমরা কোনো আজকে এ দল কালকে হতে, মানে ধান্দাবাজের কোনো রাজনীতি ব্যাপার নেই আমাদের। সে আমরা রাজনীতি যদি করতে না হয়তো করবো না, কিন্তু ধান্দাবাজি রাজনীতিতে 21-এ যখন আমি একটা খুব স্ট্রং মানে কন্টেন্ডার ছিলাম এই টিকিটের জন্য, যখন হলো না আমার টিকিট ঘোষণা হওয়ার পরেই আধা ঘন্টার মধ্যে আমার কাছে অফার এলো যে আপনি তৃণমূলে আসুন, আপনার একটা বড় পদ দেবো। যদিও সরাসরি আমি করিনি, আমার পরিচিতের মাধ্যমে করেছিল। তখন আমি বললাম যে ওকে বলে দাও, মানে অফার দিয়েছেন খুব ভালো, কিন্তু দ্বিতীয়বার জন্য অফারটা আমার কাছে না আসে। একদম ভ্যালিড কথা। আচ্ছা, এবার মেন আমি বেশ কিছু কোয়েশ্চেনে আসি। যেমন এতক্ষণ তো আমরা জানলাম সমাজমূলক কাজ, আমাদের কি নেক্সট, আপনার কি প্ল্যানিং হতে পারে জেতার পর, কারণ মোটামুটি আপনি জেতার দিকে। কিন্তু এই যে একটা রেকর্ড রয়েছে, ইলেকশন ঠিকঠাক করে হয় না, মানুষকে ভোট দিতে মানে আটকানো হয়। বেশ কিছু গ্রাম থেকে যখন জানা যায় যে বিজেপি ভোটার রয়েছে, তাদেরকে ভোট মানে বুথ কেন্দ্র পর্যন্ত আসতে দেওয়া হয় না। তো আপনার কি মনে হয় যে কমিশন এইবার যে পদক্ষেপ নিয়েছেন তাতে আপনি স্যাটিসফাইড? মানুষের জন্য কমিশন ভরসা আছে, ভারতীয় জনতা পার্টি কর্মীরাও প্রস্তুত আছে। ভারতীয় জনতা পার্টি এজ এ হোল ও মেন্টালি প্রিপেয়ার্ড কি আমরা আগামী দিনে শাসন ক্ষমতায় আসছি। খালি ভোটারদের আমি আবেদন করব, নির্ভয়ে আপনার ঘর থেকে বেরোন, সকাল সকাল বেরোন, ভোট দিয়ে আসুন। রোদের প্রকোপ বাড়ছে, বেশি দেরি করবেন না, আগে ভোট দিন, তারপর জলপান করুন। আর নির্বাচন কমিশন এবারে যে ব্যবস্থা করেছে, যে নির্বাচন গ্রহণের যে ব্যবস্থা করেছে, বুথের যে ব্যবস্থা করেছে, সিসিটিভি লাগিয়ে রেখেছে, আর এত কেন্দ্রীয় বাহিনী রেখেছে, যেখানে রাজ্য সরকার কোনো বাহিনীর এখানে 100 মিটারের মধ্যেও প্রবেশ করার কোনো অধিকার নেই, কেবল ভোটাররা প্রবেশ করতে পারবে। সেই জন্য আপনি নিশ্চিন্তে আপনারা ভোট দিন। আর আগামী দিনে যে পরিবর্তনের যে আপনারা চাইছেন, পরিবর্তন যে কাণ্ডারি হতে চাইছেন আপনারা, তার আপনার সাক্ষী থাকবেন। আমরা আপনাদের হতাশ করব না, ভালো প্রশাসন দেব, এটা মানে সমস্ত ভোটারদেরকে আমি আশ্বস্ত করতে পারি। একদম 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 আমার শুভকামনা আপনার সাথে রইল। আপনি বিজয়ী হন, মানে বিজয়ী ভব যাকে বলা হয়, এটুকুই বলবো। বাকি এখন মানুষ জানেন, জনগণ জানেন কাকে ভোট দেবেন। ঠিক, ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।